শাম্মু দেখলো তার শরীরটা আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পর কিছুতে উঠতে পারছে না। শাম্যের হৃৎপিণ্ড মনে হলো ফেটে যাচ্ছে। আস্তে আস্তে শাম্মু তলিয়ে যেতে লাগলো। জ্যৈষ্ঠ মাসের দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, কিন্তু রোদের তেজ কিছুতেই কমছে না। গ্রামের নাম অচিনপুর। গ্রামের ভাঙাচোরা রাস্তা দিয়ে ক্যাচক্যাচ শব্দ করতে করতে একটি ভ্যান গাড়ি চলছে জমিদার বাড়ির দিকে। গাড়িতে বসে রীতিমতন ঘেমে নিয়ে একসাথ হয়ে বসে আছেন শ্যামনাথ। সাম্য কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ভ্যান গাড়ি চালাচ্ছেন রঘুদা। কই রে রঘু, আর কতক্ষণ লাগবে? আর একটু সময় দাদা বাবু। ওই যে তাল গাছটা দেখছেন, ওই তাল গাছটা পেরোলেই আপনাদের জমিদার বাড়ি। উফ, বাবারে বাবা, গ্রামের এটা রাস্তা না রে রঘু, এটা হচ্ছে হাড় ভাঙার কল। এর থেকে ভালো হেঁটে গেলে মনে হয় শান্তিতে যেতে পারতাম রে। তা যা বলেছেন দাদা বাবু। তা হ্যাঁ রে রঘু, এই যে দিঘিটা দেখা যাচ্ছে, এইখানে 2-4টা ডুব মেরে যায়, কি বলিস? না 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 দাদা বাবু, খবরদার ওই কথা মুখেও নেবেন না। ওই জলের ছায়াও মারাবেন না দাদা বাবু। কেন রে, কি হয়েছে? জলে কি কুমির ছেড়েছিস নাকি রে? কুমির হলে তো ভালোই হতো, গ্রামের লোকজন মিলে মেরে ফেলতাম। এসে গেছি দাদা বাবু। বিশাল বড় জমিদার বাড়ি। বাড়ির সামনেই পুরনো একটি ইজি চেয়ার। বসে আছেন দেবনাথ। বসে বসে তামাক টানছিলেন। শ্যামনাথ গাড়ি থেকে নামতেই দেবনাথ চৌধুরী তামাকটা রেখে সোজা হয়ে বসলেন। ওই রে পরান, কোথায় গেলি রে হতচ্ছাড়া? দেখ তো কে এলো, হেরিকেনটা নিয়ে আয়। কেমন আছো দাদু? কে এলি রে দাদু ভাই? কোনো রকমে বেঁচে আছি রে দাদু ভাই। আয় আয় বস। বাহ, চেহারার কি হাল করেছিস রে! শহরের হাওয়া লেগে রংটা একটু ফর্সা হয়েছে বটে, কিন্তু শরীরে তো হাড় আর চামড়া। আর বলো না দাদু, যে গরম পড়েছে। আচ্ছা দাদু, আমাদের গ্রামে ইলেকট্রিসিটি কবে আসবে গো? সেই হেরিকেনের আলোয় আর কতকাল চলবে? পাশে থেকে নায়েব মশাই বলে উঠলেন। আপনারা তো শহরে বাবু, আলো ছাড়া থাকতেই পারেন না, কিন্তু গ্রামের এই অন্ধকারেই শান্তি। আপনিও না নায়েব মশাই, বড্ড রসিক বটে। কই গো পরাণ জেঠু, এক গ্লাস ঠান্ডা জল দাও তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পরাণ পানি নিয়ে এলো। সাম্য এক চুমুকে পানিটুকু খেয়ে নিল। দাদু, যে গরম পড়েছে, কালকে সকালে পাশের দিকেতে ভাবছি কিছুক্ষণ সাঁতার কেটে আসবো। কথা শেষ হতে না হতেই বারান্দার সবাই নিস্তব্ধ হয়ে গেল। দেবনাথ বাবুর তামাক টানা বন্ধ হয়ে গেল। পরান্ন জলের গ্লাস হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নায়েব মশাইও কেমন যেন ভীত চেহারায় সাম্যর দিকে তাকিয়ে রইল। তুই এই গ্রামে কতদিন পরে এলি বল? বছর 7 পরে এলাম। এই বছর সাতেকের মধ্যে অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই বদলায়নি। এই বাড়িতে দুটো নিয়ম আছে, তুই না চাইলেও তোকে মানতে হবে। এক, সন্ধ্যা নামার সাথে সাথে এই বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়ে যাবে। দুই, ওই দিঘিতে কেউ যেতে পারবে না, ওই দিঘির ছায়াও কেউ মারাবে না। এখন আর কোনো কথা না, উপরে যা, হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়। কইরে পরান, তোর ছোট দাদা বাবুকে উপরের দক্ষিণের ঘরটাতে নিয়ে যা। সাম্য আর কথা বাড়ালো না। সাম্যর আধুনিক মন কিছুতেই ওসব মানতে চায় না। রাতে খাওয়া দাওয়া শেষ করে উপরে গিয়ে জানালা খুলে দাঁড়ালো। জানালা খুলতেই দেখা যায় বাঁশবাগান, আর পাশেই সেই নিষিদ্ধ দিঘি। কিরে, শেষমেশ এলি তাহলে? সাম্য চমকে গেল। পেছনে তাকাতেই দেখলো জরাশীর্ণ চেহারার একটি ছেলে। কাছে যেতে দেখলো এ তো কৈলাস। কৈলাস সাম্যের ছোটবেলার বন্ধু। ছোট থেকে এর সাথে বড় হয়েছে। তারপর সাম্য পড়াশোনার উদ্দেশ্যে কলকাতায় চলে যায়। কি রে ভাই, কেমন আছিস? আসার পর থেকে তোকে দেখলাম না, খাওয়ার সময়ও তো তোকে পেলাম না। খিদে নেই রে ভাই, শরীরটা ভালো না। আমি তো তোর জন্যই বসেছিলাম। তা শহরের খবর কি? চলছে রে ভাই একরকম। আচ্ছা,
একটা কথা বলতো কৈলাস, পাশের দিঘিতে কি আছে? দাদু আমাকে ওইখানে যেতেই দিতে চায় না। ওই দিঘিতে যাস না ভাই, ওই দিঘিতে আছে শ্রীমতী। শ্রীমতী? সে আবার কে? তোকে সব পরে খুলে বলবো। দেখ, বাইরে থেকে হাসনাহেনা ফুলের গন্ধ আসছে। জানালাটা বন্ধ কর আর তাড়াতাড়ি শুয়ে পড়। গন্ধটা তো ভালোই লাগছে। বাহ, কি মিষ্টি গন্ধ। এই গন্ধটা নাকে আসলেই ভাববি ও আসছে। অভিশপ্ত এই গন্ধ। তাড়াতাড়ি জানালা বন্ধ করে শুয়ে পড়। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু সাম্যর এই হাসনাহেনা ফুলের গন্ধে কিছুতেই ঘুম আসে না। সে দেখল দিঘির মাঝখানে একটি নৌকা, একটি মেয়ে বসে আছে, বসে গান গাইছে। জ্যোৎস্নার আলোতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, কি সুন্দর গানের গলা। সাম্য এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। কিছুক্ষণের জন্য একটা মোহেতে হারিয়ে গেল। কিছুক্ষণ পরে মেয়েটা সাম্যকে ডাকতে লাগলো। সাম্য, তুমি এসেছো? এদিকে এসো। এই, তুই এখানে কি করছিস? তোকে না ঘুমাতে বললাম? জানালাটা বন্ধ কর। কি কি কিন্তু ওই মেয়েটা? আহ, এত কথা বলিস না, শুয়ে পড়। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। সকালের খাবার শেষ করে শাম্মু হাঁটতে হাঁটতে গেল দিঘির কাছে। গিয়ে দেখে শম্ভুর জেঠু দিঘির পাশে বটগাছটার নিচে বসে তামাক টানছে। কে রে সাম্য, কেমন আছিস রে দাদু ভাই? ভালো আছি দাদু। এখানে কি করছিস? এই জায়গাটা ভালো না, এখান থেকে চলে যা। আচ্ছা দাদু, এখানে কি হয়েছে? সবাই তোমরা একই কথা বলছো। এ কথা আমি মুখেও আনতে পারবো না, এখান থেকে চলে যা। সাম্যের এসব কথাবার্তা কিছুতেই মাথায় ঢুকছে না। রাতে সাম্য ঠিক করলো আজকে এই ঘটনাটি জানতে হবে। সে চুপি চুপি দিঘির কাছে গিয়ে দাঁড়ালো। রাত তখন 12টা নাগাদ। অপেক্ষা করতে লাগলো সেই মেয়েটা। অপেক্ষা করতে করতে সাম্যের চোখটা একটু লেগে গেল। ঘুমটা ভাঙলো সেই গানে। করুণ সুরে বাজে। কিছুক্ষণ পর নৌকাটা সাম্যর কাছাকাছি চলে এলো, কিন্তু মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। সাম্য, এসেছো? আসো, আমার সাথে আসো। শামু কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। মেয়েটার সাথে সাথে নৌকোটা উঠে পড়ল। মাছ দিঘিতে যে মেয়েটা তার চেহারাটা দেখালো, কি বিবর্ষ চেহারা, চোখ দুটো রক্তাক্ত, মুখ দিয়ে রক্ত পড়ছে। কে 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 তুমি? আমি শ্রীমতী। তোদের সবাইকেই আমি মেরে ফেলবো। তোদের বংশকে আমি নির্বংশ করে ফেলবো, ঠিক আমাকে যেভাবে মেরেছিল। শাম্য অনেক চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই কথা বলতে পারছে না। হাত পাগুলো সব অবশ হয়ে গেছে। শাম্য খেয়াল করলো তার হাত পাগুলো দড়ি দিয়ে বাঁধা। তোদের কাউকে আমি বাঁচতে দেব না। কথাগুলো বলতে না বলতেই শাম্য দেখলো তার শরীরটা আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করার পর কিছুতে উড়তে পারছে না। সাম্যের হৃৎপিণ্ড মনে হলো ফেটে যাচ্ছে। আস্তে আস্তে সাম্য তলিয়ে যেতে লাগলো। এই পরান, তাড়াতাড়ি জাল ফেল, তাড়াতাড়ি কর। সাম্য বুঝতে পারলো আর কিছু সময় পানির নিচে থাকলে সে আর বেশি ফিরতে পারবে না। সাম্য জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর সাম্যকে সবাই ধরে নিয়ে আসে। সাম্যর শরীরে প্রচণ্ড জ্বর। রাতটা কোনো রকমে পার করে
সকালে পাশের গায়ে তান্ত্রিককে নিয়ে আসা হলো। তান্ত্রিক সম্মুখে দেখে ওকে যত তাড়াতাড়ি সম্ভব এ গ্রাম থেকে পাঠিয়ে দিন। ও আবার আসবে, ও আসবে, আবার আসবে। একথা বলে তান্ত্রিক চলে গেল। সাম্য একটু সুস্থ বোধ করলে তাড়াতাড়ি ওকে তৈরি হয়ে চলে যেতে বললেন দেবনাথ চৌধুরী। দাদু, আসি তাহলে। তোমরা ভালো থেকো। দাদু ভাই, তুইও ভালো থাকিস। আচ্ছা দাদু, কৈলাস কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কৈলাসের কথাটা শুনে দেবনাথ স্তম্ভিত হয়ে গেলে। ও কি আমার সাথে রাগ করেছে ওর কথা শুনিনি বলে? দাদু ভাই, তুই কাকে দেখেছিস, কার সাথে কথা বলেছিস আমি জানি না, কিন্তু তোকে কি কেউ চিঠি দেয়নি? তুই কি কিছুই জানিস না? কৈলাস তো মারা গেছে বছর 5 আগে। ওই অভিশপ্ত দিঘিতেই মারা গেছে। ওই শ্রীমতী ওকে মেরে ফেলেছে। এ কথাটি শুনে সামনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। দাদু, শ্রীমতীর ঘটনাটি আমাকে খুলে বলো। দাদু ভাই, বেলা ফুরিয়ে যাচ্ছে। হারু তোকে কলকাতায় দিয়ে আসবে। ও যেতে যেতে তোকে সব খুলে বলবে। ভ্যানগাড়িতে বসে বাড়িটির দিকে তাকিয়ে সাম্য বলল, আমাকে ক্ষমা করে দিস ভাই। কলকাতায় যাওয়ার পর তোর কোনো খোঁজ খবর নিতে পারিনি। তোর কথা শুনিনি ভাই আমি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। কথাগুলো বলতে বলতে দেখলো বাড়িটির ছাদে একটি ছায়া দাঁড়িয়ে আছে, আর বাতাসে ভেসে আসলো একটি শব্দ। আর আসিস না তুই এই গ্রামে। হারু কাকা, এবার বলো তো ঘটনাটি। তুই কলকাতায় যাওয়ার পর তোর ছোট দাদু বউ থাকা সত্ত্বেও একটি মেয়ের প্রেমে পড়ে যায়। তারপর তাকে বিয়ে করে নিয়ে আসে, কিন্তু তোর বড় ঠাকুমার সেটা সহ্য হয় না। একদিন তোর ছোট দাদু কাজে কিছুদিনের জন্য শহরে যায়। সেই সুযোগে তোর ঠাকুমা শ্রীমতীকে রাতের অন্ধকারে ওই দিঘিতে নিয়ে গলায় কলসি দিয়ে পানিতে ফেলে দেয়, আর শ্রীমতী মারা যায়। তারপর ছোট দাদু ফিরে আসলে তাকে বলে শ্রীমতী চলে গেছে দূরে কোথাও। তোর ছোট দাদু সেই কষ্টে দুঃখে হঠাৎ একদিন স্ট্রোক করে মারা যায়। আর তোর ছোট ঠাকুমা একদিন স্নান করতে যায় দিঘিতে। ডুব দেওয়ার পর সে আর উঠে আসেনি। তার লাশও আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে ওই দিঘিতে কেউ আর যায় না। যেই আমাদের এই জমিদার বাড়ির রক্তের বা দুঃসম্পর্কের মানুষ ওই দিঘিতে নামে, সে আর ফিরে আসে না। প্রতি রাতে শ্রীমতী জেগে উঠে গান গায়। সে চায় আমাদের জমিদার বাড়ির বংশ নির্বংশ করে দিতে। আর এই সব কিছু জেনেছিল তোর ছোট ঠাকুমার খুব কাছের লোক নিধিরাম। পরবর্তীতে নিধিরাম আমাদের সব কিছু খুলে বলে। সেই নিধিরামও আর বেঁচে নেই। তুই আর আসিস না এই গ্রামে। ও তোকেও